পরিবেশ তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি কি সত্যিই নিজের সিদ্ধান্ত নিজে নাও, নাকি তোমার চারপাশই তোমার সীমা ঠিক করে দেয়? একটু খেয়াল করো, তুমি যেমন মানুষের সাথে সময় কাটাও, ধীরে ধীরে তুমি তেমনই হয়ে ওঠো। ইচ্ছা দিয়ে নয়, অভ্যাস দিয়ে। পরিবেশ কিভাবে আচরণ নিয়ন্ত্রণ করে সাইকোলজিক্যাল ব্রেকডাউন ঘটায়? আমরা ভাবি আমাদের চরিত্র শক্তিশালী, কিন্তু বাস্তবে আমাদের আচরণের বড় অংশই পরিস্থিতি নির্ভর। অ্যাটমিক হ্যাবিটসে জেমস ক্লিয়ার বলেন, এনভায়রনমেন্ট ইজ দি ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার। অর্থাৎ তুমি যা দেখতে পাও, যা বারবার সামনে আসে, যা স্বাভাবিক মনে হয়, তুমি ধীরে ধীরে সেটাকেই গ্রহণ করো। ইচ্ছাশক্তি সীমিত, পরিবেশ স্থায়ী। বর্তমান সময়ে বাস্তবে একজন ছেলে ফিট হতে চায়, কিন্তু তার বন্ধুরা প্রতিদিন জাঙ্ক ফুড খায়, রাতে দেরি করে জাগে, মজা করে বলে, এত সিরিয়াস কেন? সে একা লড়াই করে, কয়েকদিন পরে ছেড়ে দেয়। আরেকজন ছেলে এমন গ্রুপে থাকে যেখানে সবাই বই পড়ে, কাজ করে, উন্নতি নিয়ে কথা বলে। সে চাইলেও পিছিয়ে থাকতে পারে না। দেখলে, মানুষ বদলায় না, মানুষের পরিবেশ বদলায়, তারপর মানুষ বদলায়। সোশ্যাল প্রুফ এবং সীমা নির্ধারণ ব্যাখ্যা করতে গিয়ে ইনফ্লুয়েন্সের রবার্ট সিয়ালডিনি বলেন, আমরা অন্যদের আচরণ দেখে সিদ্ধান্ত নিই কি স্বাভাবিক। তোমার আশেপাশে যদি মাঝারি জীবন স্বাভাবিক হয়, তাহলে উচ্চাকাঙ্ক্ষা অস্বাভাবিক মনে হবে। আর যদি উন্নতি স্বাভাবিক হয়, তাহলে অলসতা অস্বস্তিকর লাগবে। তুমি যেটাকে স্বাভাবিক ভাবো, তোমার জীবন সেখানেই থামে। অদৃশ্য সীমা কিভাবে তোমাকে নিয়ন্ত্রণ করে? পরিবেশ শুধু অভ্যাস নয়, তোমার সেলফ ইমেজও গড়ে তোলে। তুমি যদি এমন জায়গায় থাকো যেখানে কেউ বড় স্বপ্ন দেখে না, তাহলে তোমার স্বপ্ন ছোট হয়ে যায়। কারণ মস্তিষ্ক চায় গ্রুপের সাথে মিলে থাকতে, বিচ্ছিন্ন হতে না। নিজেকে জিজ্ঞেস করো, তোমার সবচেয়ে কাছের ৫ জন মানুষ কেমন চিন্তা করে? তারা কি অভিযোগ বেশি করে, নাকি উন্নতি নিয়ে কথা বলে? তারা কি ঝুঁকি নেয়, নাকি নিরাপদ খেলে? কারণ ১ বছর পর তুমি তাদের গড়ের কাছাকাছি চলে যাবে। এনভায়রনমেন্ট শিফট রুল ঠিক করো। বড় পরিবর্তন নয়, ছোট পরিবর্তন। একটা ভালো বই টেবিলে রাখো, খারাপ অ্যাপ ফোন থেকে সরাও। এমন একজনের সাথে বেশি সময় কাটাও যে তোমাকে বড় ভাবে। তোমার ঘর বদলাও, তোমার কন্টেন্ট বদলাও, তোমার আলোচনার বিষয় বদলাও। ইচ্ছা শক্তি দিয়ে লড়াই না করে পরিবেশ দিয়ে যেত। তুমি কি আজ একটা ছোট পরিবেশ পরিবর্তন করবে, যেটা তোমার ভবিষ্যৎকে একটু হলেও এগিয়ে দেবে? পরের অংশে আমরা দেখব কেন আত্মসম্মান ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না, কেন অনেক মানুষ নিজের সীমা নিজেই ভাঙতে দেয়, এবং কিভাবে নিজের মান নির্ধারণ করা জীবন বদলে দেয়। কারণ পরিবেশ প্রভাব ফেলে, কিন্তু নিজের মান ঠিক করাই আসল শক্তি। সেলফ রেসপেক্ট বুঝতে গেলে কতগুলো প্রশ্ন নিজে থেকেই এসে যায়। তুমি নিজের সাথে কতটা আপোষ করো? তুমি কি সত্যি অন্যদের জন্য কষ্ট পাও, নাকি নিজের সীমা ঠিক না করার জন্য? একটু ভেবে দেখো, মানুষ তোমার সাথে যেমন আচরণ করে তার বড় অংশ নির্ধারণ করে তুমি নিজের সাথে কেমন আচরণ করো। সেলফ রেসপেক্ট ভুলভাবে ট্রিট করলে কিভাবে সাইকোলজিক্যাল ব্রেকডাউন তৈরি করে। সেলফ রেসপেক্ট মানে অহংকার না, এটা নিজের মান নির্ধারণ করা। দ্য 6 পিলার্স অফ সেলফ এস্টিমে ন্যাথানিয়েল ব্র্যান্ডন বলেন, আত্মসম্মান হল নিজেকে যোগ্য মনে করার অভ্যন্তরীণ অনুমতি। তুমি যদি ভিতরে ভিতরে ভাবো আমি বেশি চাইলে মানুষ ছেড়ে যাবে, তাহলে তুমি কমতেই রাজি হয়ে যাবে, আর ধীরে ধীরে কমটাই তোমার স্বাভাবিক হয়ে যাবে। বাস্তব চিত্রে একজন ছেলে বন্ধুরা তাকে ব্যবহার করে, সে সব সময় হ্যাঁ বলে, ভিতরে ভিতরে বিরক্ত হয়, তবুও প্রতিবাদ করে না। কেন? সে ভয় পায়, না বললে হয়তো আমাকে আর ডাকবে না। একজন মেয়ে সম্পর্কে বারবার অপমানিত হয়, তবুও থাকে। কেন? সে ভাবে হয়তো আমি এতটাই পাওয়ার যোগ্য। দেখলে, অন্যরা সীমা ভাঙে না, আমরা সীমা ঠিক করি না। বাউন্ডারি না থাকলে কি হয়?
তুমি যদি নিজের সময়ের মূল্য না দাও, অন্যরা নেবে না। তুমি যদি নিজের অনুভূতির সম্মান না করো, অন্যরা গুরুত্ব দেবে না। বাউন্ডারিজে হেনরি ক্লাউড ও জন টাউনজেন্ড বলেন, সুস্থ সম্পর্কের জন্য সীমা অপরিহার্য। সীমা মানে দেয়াল না, সীমা মানে দরজা, যেখানে তুমি ঠিক করো কাকে কতটা ঢুকতে দেবে। সেলফ রেসপেক্ট এবং পরিচয় একে অপরের সাথে জড়িয়ে। তুমি যতটা নিজের সাথে আপোস করো, ততটাই তোমার পরিচয় দুর্বল হয়। আজ একবার চুপ করলে কাল দুবার চুপ করবে। ধীরে ধীরে চুপ করাই তোমার চরিত্র হয়ে যাবে। আর একদিন তুমি বলবে, আমাকে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হল, তুমি কি নিজেকে গুরুত্ব দিয়েছ? এই মুহূর্তে ভাবো, তুমি কোথায় নিজের সাথে আপোস করছ? সময়, মান, স্বপ্ন, সম্পর্ক। তুমি কি সত্যিই তোমার প্রাপ্যটা দাবি করো, নাকি শান্তির নামে আত্মসমর্পণ করো? বাউন্ডারি অ্যাকশন রুল বানিয়ে আজ একটা ছোট সীমা ঠিক করো। কেউ তোমাকে অসম্মান করলে হালকা কিন্তু স্পষ্টভাবে বলো, এভাবে বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। সবাইকে হারানোর ভয় পেও না, কারণ যারা তোমার সীমা মানে না, তারা তোমাকে মানেও না। সেলফ রেসপেক্ট শুরু হয় একটা ছোট্ট না থেকে। তুমি কি আজ একটা জায়গায় নিজের পক্ষে দাঁড়াবে, শুধু প্রমাণ করার জন্যে তুমি নিজের কাছে গুরুত্বপূর্ণ? পরের অংশে আমরা দেখব কেন অনেক মানুষ নিজের মান জানলেও ধরে রাখতে পারে না। লোনলিনেস কেন পরিবর্তনের সবচেয়ে কঠিন পরীক্ষা, এবং কিভাবে একা দাঁড়ানোর শক্তি জীবন বদলে দেয়। কারণ নিজের মান নির্ধারণ সহজ, কিন্তু সেই মান ধরে রাখা, এটাই আসল সাহস। একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। একা দাঁড়ানোর সাহস আমাদের নেই কেন? কেন পরিবর্তনের পথে নিঃসঙ্গটা আসেই? তুমি কি লক্ষ্য করেছ, যখন তুমি বদলাতে শুরু করো, তখন হঠাৎ নিজেকে একা মনে হয়? বন্ধুরা দূরে সরে যায়, পরিচিত মানুষ অস্বস্তি বোধ করে, অনেকে বলে তুই আগের মতো নেই। কেন এমন হয়? পরিবর্তন সামাজিক অস্বস্তি তৈরি করে, সাইকোলজিক্যাল ব্রেকডাউন ঘটায়। মানুষ গ্রুপে নিরাপত্তা খোঁজে, এটা আমাদের প্রাচীন বেঁচে থাকার প্রবৃত্তি। ব্রিভিং দ্য উইল্ডারনেসে ব্রেনে ব্রাউন বলেন, সত্যিকারের বিলঙ্গিং শুরু হয় নিজের সাথে সৎ হওয়া থেকে, গ্রুপের সাথে মিলিয়ে নেওয়া থেকে না। তুমি যখন নিজের মান বদলাও, তুমি অদৃশ্যভাবে গ্রুপের নিয়ম ভানো, আর গ্রুপ সবসময় স্থিতাবস্থা চায়। বর্তমান জীবনে একজন ছেলে হঠাৎ সিরিয়াস হয়ে কাজ শুরু করে, রাতে আড্ডা কমায়, বন্ধুরা বলে এত পরিবর্তন কেন? একজন মেয়ে নিজের সীমা ঠিক করে, সবকিছুতে হ্যাঁ বলা বন্ধ করে। অনেকে বলে তুই খুব বদলে গেছিস। আসলে তারা অস্বস্তিতে, কারণ তোমার পরিবর্তন তাদের স্থিরতা প্রশ্নবিদ্ধ করে। লোনলিনেস সাময়িক না স্থায়ী? ভেবে দেখেছ কখনো? পরিবর্তনের মাঝপথে একটা শূন্যতা আসে। পুরনো মানুষদের সাথে আর পুরোপুরি মানায় না, নতুন জায়গায় এখনও পুরোপুরি পৌঁছওনি। এই জায়গাটাই বিপজ্জনক। অনেকে এখানেই ফিরে যায়, কারণ একা লাগা অগ্রগতির চেয়ে বেশি কষ্ট দেয়। নিঃসঙ্গতা মানে ব্যর্থতা না। ম্যান সার্চ ফর মিনিংয়ে ভিক্টর ফ্র্যাঙ্কেল লিখেছেন, অর্থ খুঁজে পাওয়া মানুষ কষ্টের মধ্যেও টিকে থাকতে পারে। তুমি যদি জানো কেন বদলাচ্ছ, তাহলে সাময়িক একাকিত্ব সহ্য করা সম্ভব। নিঃসঙ্গতা মানে তুমি ভুল পথে না, অনেক সময় নিঃসঙ্গতা মানে তুমি নতুন পথে। এই মুহূর্তে ভাবো, তুমি কি কারোর অস্বস্তির ভয়ে নিজের উন্নতি থামিয়ে রেখেছ? তুমি কি একা হয়ে যাওয়ার ভয় থেকে নিজের মান কমিয়ে দিচ্ছ?
তুমি কি নিজের সম্ভাবনার চেয়ে গ্রুপের স্বীকৃতি বেছে নিচ্ছ? ইনার অ্যাঙ্কার রুল তৈরি করে আজ থেকে একটা কাজ করো। নিজের লক্ষ্য লিখে রাখো। প্রতিদিন নিজেকে মনে করাও, আমি কেন এই পথে? কারণ মানুষ বদলায়, গ্রুপ বদলায়, কিন্তু তোমার ভিতরের কারণ তোমাকে স্থির রাখবে। একাই দাঁড়াতে শিখলে একদিন তুমি সঠিক মানুষদের আকর্ষণ করবে। তুমি কি সাময়িক একাকিত্ব মেনে নিতে পারবে স্থায়ী আত্মসম্মানের জন্য? পরের অংশে আমরা দেখব কেন ধৈর্য ছাড়া কোনো রূপান্তর সম্পূর্ণ হয় না, সময় কেন চরিত্র পরীক্ষা নেয়, এবং কেন ধীরে চলা মানুষই অনেক সময় দূরে যায়। কারণ শুরু করা সাহস, একাই দাঁড়ানো শক্তি, কিন্তু সময়ের পরীক্ষায় টিকে থাকা এটাই পরিপূর্ণ রূপান্তর। ধৈর্য সবসময় কেন তোমাকে পরীক্ষা নেয়? তুমি কি সত্যিই লক্ষ্য চাও, নাকি দ্রুত ফল চাও? কারণ এই দুটো এক জিনিস না। অনেকে স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ অপেক্ষা করতে রাজি। সময় এবং বিলম্বিত ফল তোমার সাইকোলজিক্যাল ব্রেকডাউন তৈরি করে, যদি তুমি সতর্ক না থাকো। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার পছন্দ করে, দীর্ঘ অপেক্ষা তাকে অস্থির করে তোলে। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে ড্যানিয়েল কাহনমান দেখিয়েছেন, আমরা স্বল্পমেয়াদী লাভকে দীর্ঘমেয়াদী লাভের চেয়ে বেশি গুরুত্ব দিই। এটাই প্রেজেন্ট বায়াস। তাই তুমি আজ আরাম বেছে নাও ভবিষ্যতের উন্নতির বদলে। আজ স্ক্রল করো ভবিষ্যতের স্কিলের বদলে। আজ শান্তি চাও ভবিষ্যতের শক্তির বদলে। বাস্তব জীবন যদি দেখি, একজন ছেলে ব্যবসা শুরু করে। আসলে সমস্যা চেষ্টা না, সমস্যা সময়ের সাথে অস্বস্তি। টাইম ল্যাগ এফেক্ট বলতে গিয়ে অ্যাটমিক হ্যাবিটসে জেমস ক্লিয়ার বলেন, অভ্যেসের ফল অনেক সময় দেরিতে দৃশ্যমান হয়। তুমি ৩০ দিন জিমে গেলে শরীর নাটকীয় বদলাবে না, কিন্তু ৩০০ দিন গেলে সবাই পার্থক্য দেখবে। সমস্যা হল মানুষ ৩০ দিনে হতাশ হয়, ৩০০ দিন টিকে থাকে না। সময় চরিত্রের পরীক্ষা নেয়। সময় দুই ধরনের মানুষ আলাদা করে, যারা দ্রুত উত্তেজনায় চলে আর যারা নীরব ধারাবাহিকতায় চলে। ধৈর্য মানে বসে থাকা না, ধৈর্য মানে কাজ করে যাওয়া, ফল দেরি হলেও। সময় তোমাকে জিজ্ঞেস করে, তুমি সত্যি এটা চাও, নাকি শুধু উত্তেজনা চাও? এই মুহূর্তে ভাবো, তুমি কোথায় খুব তাড়াহুড়ো করছো? ফিটনেসে, ক্যারিয়ারে, ফলোয়ারে, সম্পর্কে? তুমি কি সময়কে সুযোগ দিচ্ছ, নাকি ফল না পেলে হাল ছেড়ে দিচ্ছ? পেশেন্স প্র্যাকটিস রুল বানিয়ে আজ থেকে একটা মানসিক চুক্তি করো। কমপক্ষে ৬ মাস একটা গুরুত্বপূর্ণ কাজে লেগে থাকবে, ফল আসুক বা না আসুক, মুড থাকুক বা না থাকুক। কারণ দ্রুত ফল আত্মতৃপ্তি দেয়, ধীরে ফল চরিত্র গড়ে। তুমি কি এমন কিছুতে কাজ করছ যার ফল এখনও আসেনি, কিন্তু তুমি থামোনি? নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সময়ের পরীক্ষায় টিকতে প্রস্তুত? পরের অংশে আমরা দেখব কেন ব্যর্থতা আসলে পরিচয় ভাঙার সুযোগ, কেন অনেক মানুষ ব্যর্থতার পর নিজের সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেয়, এবং কিভাবে সঠিক মানসিক ব্যাখ্যা জীবন বদলায়। কারণ সময় পরীক্ষা নেয়, কিন্তু ব্যর্থতা তোমাকে নতুন করে গড়ার সুযোগ দেয়। তুমি কি জানো, তোমার সবচেয়ে বড় শত্রুটা কেউ বাইরে না, সে তোমার ভেতরে। তোমার মাথার সেই কণ্ঠ যে বলে, এটা তোর দ্বারা হবে না। সে চিৎকার করে না, সে ফিস ফিস করে। তুমি যখন নতুন কিছু শুরু করতে চাও, সে সন্দেহ ঢুকিয়ে দেয়। তুমি যখন আত্মবিশ্বাসী হতে চাও, সে পুরনো ব্যর্থতা মনে করিয়ে দেয়। সে তোমাকে থামায় না, সে তোমাকে ধীরে ধীরে বিশ্বাস করায় যে তুমি থামারই যোগ্য। সবচেয়ে বিপজ্জনক মানুষ যে তোমাকে অপমান করে সে না, সবচেয়ে বিপজ্জনক সেই কণ্ঠ যাকে তুমি সত্যি বলে মেনে নিয়েছ। কারণ বাইরের আঘাত থেকে তুমি বাঁচতে পারো, কিন্তু ভেতরের বিশ্বাস তোমার ভবিষ্যৎ বানায়।
একদিন তুমি বুঝবে ওই কণ্ঠটা তুমি নও, ওটা তোমার ভয়, তোমার পুরনো ক্ষত, তোমার অস্বীকার করা ব্যথা। যেদিন তুমি সেই কণ্ঠকে প্রশ্ন করবে, সেদিন তুমি মুক্ত হবে। কারণ নিজের মাথার ভেতরের শত্রুকে হারাতে পারলে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। তুমি কি খেয়াল করেছ, জীবনে বড় কিছু পাওয়ার আগে সবকিছু অদ্ভুতভাবে অস্বস্তিকর হয়ে যায়। কমফর্ট জোন মানে নিরাপত্তা, পরিচিত রাস্তায় হাঁটা, একই মানুষ, একই অভ্যেস, একই চিন্তা। এখানে ঝুঁকি নেই, কিন্তু এখানে বৃদ্ধিও নেই। মানুষের মস্তিষ্ক নিরাপত্তা চায়, অজানাকে সে বিপদ ভাবে। তাই তুমি যখন নতুন কিছু করতে চাও, তোমার ভেতরেই প্রতিরোধ শুরু হয়। আজকের সমাজে দেখো, অনেকে চাকরি অপছন্দ করে, তবুও ছাড়ে না। অনেকে সম্পর্কে অসুস্থি, তবুও বেরোয় না। কারণ অজানা ভবিষ্যৎ পরিচিত কষ্টের চেয়েও ভয়ঙ্কর লাগে। ব্রহ্মাণ্ড কেন কমফর্ট জোনে নীরব থাকে? ব্রহ্মাণ্ড চ্যালেঞ্জে সাড়া দেয়, স্থির জলে ঢেউ ওঠে না। তুমি যদি একই জায়গায় থাকো, জীবনও তোমাকে একই জায়গায় রাখে। অস্বস্তি মানেই বিপদ নয়। অনেক সময় অস্বস্তি মানে তোমার মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করছে, তুমি বদলাচ্ছ। কমফর্ট জোনের সবচেয়ে বড় মিথ্যা। কমফর্ট জোন তোমাকে বলে, এখানেই থাকো, নিরাপদ আছো। কিন্তু সত্যি হল, তুমি ধীরে ধীরে থেমে যাচ্ছ। ছোট পদক্ষেপের অনেক শক্তি। এক লাফে পাহাড়ে ওঠা যায় না, কিন্তু এক ছোট পদক্ষেপ দিক বদলে দিতে পারে। প্রতিদিন 1% অস্বস্তি একদিন 100% রূপান্তর আনে। রিফ্লেকশন এক্সারসাইজ। আজ নিজেকে একটা প্রশ্ন করো, কোন কাজটা তুমি শুধু ভয়ের জন্য করছো না? কাল সেটার দিকে একটা ছোট পদক্ষেপ নাও। কমেন্টে লিখো, তোমার কমফর্ট জোন কি? চাকরি, সম্পর্ক, নাকি নিজের সন্দেহ? পরের পার্টে বলবো, কেন অনেকেই কমফর্ট জোন ছাড়ার পর প্রথমে সবকিছু হারায়, তারপর সত্যিকারের নিজেকে খুঁজে পায়।